শেষ রবিবারে গতকাল ছিল মানুষের ঢল। বইমেলার অন্যতম আকর্ষণ লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে পাঠক সমাগম ছিল যথেষ্ট চোখে পড়ার মতো। প্রকাশিত হলো দূরদর্শনের জনপ্রিয় সংবাদ পাঠিকা ইন্দ্রাণী ভট্টাচার্যের আত্মজীবনীমূলক বই ছিন্ন পাতায় সাজাই তরণী। অত্যন্ত আনন্দের দিন এই মুহূর্তে। ছিন্ন পাতার সাজাই তরণী এই নামটা দেওয়ার কারণ হচ্ছে এই যে লেখাটা এটা আত্মজীবনী অফকোর্স, কিন্তু ছোট ছোট ঘটনার একটা সম্মিলিত প্রয়াস, মানে একটা ডায়েরি ফর্ম বলা যায়। মানুষের সঙ্গে বিভিন্ন দেশে বিদেশে প্রচুর ট্রাভেল করি, তো সেই এক্সপিরিয়েন্সগুলো আমি আমার মতন করে লিখেছি এবং আমার মনে হয় পড়তে সবারই খুব ভালো লাগবে, কারণ ওগুলো একদম যেভাবে আমি কথা বলছি এইভাবে লেখা এবং একদম সত্যি ঘটনা। আমার মনে যে আবেগগুলো, মানে প্রশ্নগুলো বা যে ভাবনাগুলো, সেগুলো ঠিক বেরিয়ে আসা। তো পড়তে ভালো লেগেছে মানুষের, এবং ওই যে বললাম একটা অনেকগুলো সময়ের প্রতিফলন আছে এর মধ্যে। বুলাওয়েতে আয়োজিত তো ইন্দ্রাণী গানের মানুষ এবং আমার প্রিয় মানুষ শঙ্করদা, ইন্দ্রাণীর কাছে যতক্ষণ থাকি সমৃদ্ধ হই। গান নিয়ে যখন এখন আলোচনা চলছে, আমাদের গানের দিদি তো শাহ আব্দুল করিম একটি গান গাই। গান গাহি আমার মন রে বুঝাই মন তাকে পাগল পাহারা, গান গাই আমার মন রে বুঝাই মন তাকে পাগল পাহারা, আর তো কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর তো কিছু চায় না মনে গান ছাড়া। গানে বন্ধুরে ডাকি, গানে বন্ধুর ছবি আঁকি, গানে বন্ধুরে ডাকি, গানে বন্ধুর ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা, পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা, আর তো কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর তো কিছু চায় না মনে গান ছাড়া। গান আমার জপমালা, গানে খুঁজি প্রেমের কালা, গান আমার জপমালা, গানে খুঁজি প্রেমের কালা, প্রাণবন্ধু চিকন কালা অন্তরে দেয় ইশারা, প্রাণবন্ধু চিকন কালা অন্তরে দেয় ইশারা, আর তো কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া আর তো কিছু চায় না মনে গান ছাড়া। বলবো ইন্দ্রাণী একজন সংবাদ পাঠিকা বটেই, তার সঙ্গে যেটা তিনি একজন খুব ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী, যেটা অনেকেই হয়তো জানেন না। ওর আরও বেশি রবীন্দ্রসঙ্গীত চর্চা করাটা আমাদের সুবিধে হতো। আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইন্দ্রাণী একজন এবং এই রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ফলে সুবাদে তিনি আমাদের পৃথিবী বিখ্যাত অনেক মানুষের সান্নিধ্যে এসেছেন। পণ্ডিত রবিশঙ্কর থেকে আরম্ভ করে আরও অনেক গুণী মানুষের সান্নিধ্যে এসেছেন, এবং সেই সব ব্যক্তিগত স্মৃতি নিশ্চয়ই যত আছে এবং সেগুলো পড়ে আমরা সমৃদ্ধ হব এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ইন্দ্রাণী যেভাবেই কর্মব্যস্ততা চালিয়ে যান এটা আমরা চাইবো। এবং গানের একটা রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে আজকাল মানে একটা কথা, মানে মোটামুটি সবাই রবীন্দ্রসঙ্গীত দিয়ে থাকেন, কিন্তু ধ্রুপদাঙ্গের যে রবীন্দ্রসঙ্গীত সেটাতে কিন্তু ইন্দ্রাণীর একটা বিশেষ গুণ আছে। সেই যে ধরনের রবীন্দ্রসঙ্গীত সাধারণত মানুষ শোনেন না বা গাইতে চান না, বা গাইতে বলা উচিত নয়, দৃষ্টিটা মাফ করবেন, অনেক হয়তো পারেনও না, সেই গানগুলি বিশেষ করে ইন্দ্রাণী দিয়ে থাকেন। সেটা একটা আমাদের প্রাপ্তি। ইন্দ্রাণী এভাবেই আমাদের এভাবেই আমাদের সঙ্গে থাকুন। সংবাদ একটু পরে পড়েছে, কিন্তু শুরু করেছে
টেলিভিশনের কয়েকটা প্রোগ্রাম করে করে যেটা বিভাস করলো, তারপরেও চলে এলো সংবাদ পাঠে। তার কিছুদিন পর আমাদের বিয়ে হয়। তো সেই সময় আমার মনে আছে ওর ডেডিকেশন, ও কিন্তু শুধু নিজের না, অন্য যারা খবর পড়ে তাদের খবরগুলো দেখবে, কী ইংরেজি কী বাংলা, এবং সেটাও একেবারে ধরার সময় ওটা দেখবেই কে কীভাবে পড়ছে, কার বাচনটা কীরকম, কে বলার মধ্যে কী করে বা করে না, এবং কোনটা করা উচিত বা করা উচিত নয়। তো আমার এটা অবাক লাগতো যে ও নিজে তো ওখানে পড়ে, তাহলে এটা করার কারণ কী, মানে ও শেখে, এটা শেখে। আর একটা জিনিস আমার বহুদিন ধরে মনে হয়েছিল যে দেখছি তো ওকে এতকাল ধরে, চিনি ওকে প্রায় 50 বছর ধরে, 50 বছরের বেশি কথা যা। ওর মার একটা পত্রিকা ছিল রূপসা বলে, সেখানে আমি লিখতাম। তো সেখানে ওই লেখা দিতে গেলে ওর সঙ্গে আলাপ হয়েছিল, তারপরে তো আস্তে আস্তে পরিচয় হয়। আমি একটা জিনিস দেখেছি যেটা বলা উচিত, সেটা হলো ও খেয়াল রাখে আমার সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত রাতে ঘুম যাওয়া উচিত। তার কারণ হচ্ছে গিয়ে আমি ওই একটা কাজ বা দুটো কাজ, মানে বই পড়া, বই লেখা বা লেখালেখি করা বা পড়াশোনা করা ছাড়া খুব বেশি কিছু পারি না, সত্যি পারি না, পারি না। আর ও কিন্তু বাকি সব কাজগুলো করে আমাকে ওখানে গুছিয়ে রাখে। একটা সময় ছিল যখন আমি আনন্দবাজারে প্রত্যেকদিন যেতে হয়, আমার টেবিলে যাওয়ার আগে যেটুকু সময় পাই আমি লিখি। ও সকালবেলায় বেরিয়ে হয়তো খবর পড়তে গেছে বা কোথাও কোনো কাজে বেরিয়েছে, ও কিন্তু এক গ্লাস কালো কফি আমার জন্য রেখে মানে কত গ্লাস কফি খেয়ে কত গ্লাস কফি যে গেছে ওই লেখাগুলোর পেছনে, সেটা এখন ভাবি। আরেকটা জিনিস ওকে না বললেই নয়, এটা আজকে বলি, এটা আগেও বলেছি এবং লিখেওছি আমার কিছু লেখাতে। সেটা হলো আমার বাবার একটা রিকোয়েস্ট ছিল, আমাদের বাড়িতে দিদিদের যিনি গান শেখাতেন, মৃদুরা দি বলতাম আমরা, তিনি সন্ধ্যা মুখার্জির সঙ্গে একসঙ্গে গান শিখেছিলেন। অসম্ভব ভালো গাইতেন, কিন্তু উনি ফাংশন করতে চাননি কবে। উনি বাড়িতে বাড়িতে গান শিখিয়ে ওনার জীবনটা কাটিয়েছিলেন। অসম্ভব ভালো গুণী মানুষ। আমার বাবা, যিনি এক ক্লাসে পড়তেন হিন্দু স্কুলে, কৃষ্ণচন্দ্র দেশবাবু, কৃষ্ণবাবু ওনার থেকে 2 বছর বড় ছিল, উনি কেষ্টদা বলতেন, কিন্তু একসঙ্গে পড়তেন। বাবার অদ্ভুত অদ্ভুত কানেকশন ছিল। বাবার 2 ক্লাস উপরে পড়তেন সত্যেনবাবু, তো সত্যেনবাবু মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। আর আমাকে, দিস ওয়াজ দ্য সর্ট অফ স্টাইল অফ এডুকেশন, আমার কাকা আমাকে বেড়াতে নিয়ে যাওয়ার সময় নিয়ে ওই পাড়াতে যেতে স্কুলের পেছনে ওনার বাড়ি দেখাবার জন্য, ঈশ্বরদী গেলে ওনার বাড়ি, অথবা গ্রহণ যে আস্তানা ছিল সুইটে ওনার যে স্ত্রীরা আস্তানা, সেখানে আমি গৌরবাবুকে দেখেছি, কাকা দেখানো, ওই দেখো গৌরবাবু বসে আছেন। এখন জীবনে অনেক বোধহয় ছাত্রদেরকে বলছেন, তা আমি মনে আছে সেসব দৃশ্যগুলো। আর যে কারণে এটা বললাম সেটা হচ্ছে বাবা, উনি হি ওয়াজ ফ্যাসিনেটেড বাই ওয়েস্টার্ন ক্লাসিক। সকালবেলা উনি যখন দাড়ি কামাতেন, মানে নাতি তার দাড়ি কামাতে, উনি গলায় দিয়ে পরানো থাকতো সাদা চাউল। আর তখন কাকার দায়িত্ব ছিল ওই হাতে ঘোরানো মেশিনে ওনার জন্য মোজার্ট, বেথোভেন বা এগুলো বাজানো, হ্যাঁ, সব রেকর্ড উনি ওখান থেকে নিয়ে এসেছেন বিদেশ থেকে। তো এই ছিল বাবা, তারপর উনি চার করে চলে যেতেন। তো এই বাবা হঠাৎ একদিন আমার হাত ধরে ওনার চেম্বার থেকে বেরিয়েছেন, ঘরের দিকে যাচ্ছেন, তখন দেখলেন ওই মৃদুলা দিয়ে ওদের গান শেখাচ্ছেন। তখন উনি বললেন, মৃদুলা, একটা তোমাকে গান শোনাতে হবে আমাকে, জানো? তো জানাটা গান শোনাতে হবে, গান পড়ো। উনি বললেন, দুঃখ রাতে নাচতে লাগে। আমি তখন আমার বাংলা অক্ষর জ্ঞান হয় না, আমি ইংরেজিটাই পড়ি বাবার কাছে, বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি, বাংলা তখন জানিও না, কিন্তু গানের কথাটা আমার মনের মধ্যে না খুব ভালো ছিল।
চট করে মোমেন্টে গেঁথে যাবে। বাবা যখন চলে গেলেন, বাড়িতে প্রচুর রেকর্ড, আমি খুঁজে খুঁজে কিন্তু ওই গানটা পাই, কারোরই নেই, খুঁজে বেড়াই পাই না। আর তারপরে রবীন্দ্রকে, হ্যাঁ, তারপর শঙ্কর দাকে, ব্যাস তাহলেই হবে। না একই স্নেহাশিস স্যার। এবার শঙ্করদাকে, হ্যাঁ একদম আর স্বপনদা, হ্যাঁ আচ্ছা, এইবার রাজীবদাকে দাও, রাজীবদাকে দাও, স্নেহাশিসদাকে দাও, এটাই হবে। স্নেহাশিসদাকে দাও, স্নেহাশিসদাকে দাও, ওই যে পাশে, এই যে স্নেহাশিসদা, হ্যাঁ স্বপনদাকে দাও, না স্বপন দাও, হ্যাঁ দেবে স্বপন। তারা সহকর্মী হিসাবে বলছেন, আর আমি হচ্ছি ইন্দ্রাণী ভট্টাচার্যের দুটি, অনেকগুলি গুণ বললো, আমি দুটি শ্রোতা, একটি গানের, হচ্ছে সংবাদ পাঠিকা হিসাবে। সংবাদ পাঠিকার কাজটা যেটা ন্যাচির বললো 50 বছর করেছেন, এই কাজটা সবসময় বিতর্ক, কারণ অনেকে বুঝে না, যারা কোনো সংবাদে কাউকে যদি খুশি করে সেটা ভালো, তখন ইন্দ্রাণী ভট্টাচার্যের সংবাদ পাঠ করাটাকে এখন বাহবা দেয়। কিন্তু আবার একটা কোনো কাউকে যদি কোনো ব্যাপারে কোনো বিরক্ত করে বা তার মতের অন্মিল হয়, তখন সব রাগটাকে পড়ে সংবাদ পাঠ করে, অথচ জানে না, অথচ আমরা জানি যারা এই রাজীব আছে, এখানে নাজিজ আছে, যে তাদের সবসময় হচ্ছে সেখান থেকে তারা তৈরি করে দেয়, সেটা পায়। এটা আকাশবাণীতে হয়, দূরদর্শন। আমি ইন্দ্রাণী ভট্টাচার্যের, আমি বললাম যে আমাকে টেনেছে হচ্ছে গানের যতটা, তার চেয়ে বেশি হচ্ছে সংবাদ। কারণ এটা আমার একটা হচ্ছে, আমার এই 60 বছরে হচ্ছে, আমি 75 থেকে দূরদর্শন চালু হয়েছে, কিন্তু আমার 60 বছর এই রাজ্যের রাজনীতিতে আমি দুটি জিনিসের উপর নির্ভর করেছি। একটা হচ্ছে আকাশবাণী, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, আরেকটি হচ্ছে দূরদর্শন। এবং সেখানটায় আমার যেমন অনেক তাদের সংবাদ পাঠিয়ে আমরা অনেক উৎসাহিত হয়েছি, উদ্দীপ্ত হয়েছি। আবার কখনো কখনো যখন কোনো সংবাদ পরিবেশিত হয়েছে, সেখন প্রতিবাদও করেছি। এবং এই দূরদর্শনে আমার প্রতিবাদ হচ্ছে রেকর্ড আছে, সেখানে ইন্দ্রাণী ভট্টাচার্য আছে, রাজীবও আছে, আর বিশেষ করে স্নেহাশিসও আছে। আর ওনার সাথে আমার ভেতরে গেলে, যখন বিভাগের সাথেও দেখা হতো, ভেতরে যখন আমরা আলোচনায় যেতাম, প্যানেল ডিসকাশনে যেতাম, তখন সুতরাং আমি এখানে যে বইটা বেরোলো এবং বিশেষ করে যদি গান করি, খুব ভালো, আমি ওনার গান, আমি দুঃখিত, আমার একটু মান করবেন, আমি প্রথম শুনেছি, শুনতে আমি উন্নীত মানে এত, মানে গানের লাইন এবং সুর সবটাই স্পর্শ, হৃদয় স্পর্শ। এবং আজকের অনুষ্ঠানের সাথে একেবারে সর্বাঙ্গীন মানে এই ওদেরকে দিয়েছি। আর শঙ্করদার সম্পর্কে আমি বলছি, কারণ আমার বুদ্ধদা হচ্ছে আমার গার্জিয়ান, আমার গার্জিয়ানটাই আছে। সুতরাং শঙ্করদার শিক্ষক, শঙ্করদা লেখক, শঙ্করদা বুদ্ধদার একজন সহকর্মী, মধ্যে ক্লাসের ডিফারেন্স ছিল বোধহয় একটা না 3 বছর না 2 বছর, যেটা কিন্তু শঙ্করদা আমায় বলছিলেন। ফলে কিন্তু তাদের মধ্যে ঘনিষ্ঠতা একটা অপরের মধ্যে, যেটা একটু আগে উল্লেখও করলো, যে গানের কথা বলতে গিয়ে যে ইন্দ্রাণীর গান শুনছেন, রুদ্রদা গিয়ে সুবিনারায়ণ স্মরণে, আর একটু স্বপনদা তো একজন ব্যক্তি, যা আমি আমার হচ্ছে এই সঙ্গীত জগতেই আমাদের সাথেও অমিত বন্দ্যোপাধ্যায়ের স্মরণে, ওর ছেলে অমিত বন্দ্যোপাধ্যায় যখন অনুষ্ঠান করে, তখন আমরা এই বিশেষ করে শঙ্করদাকে, ইন্দ্রাণী ভট্টাচার্যকে এবং স্বপনদা তাদেরকে বেশি করে পাই। সুতরাং আজকে এই লগ্নে আমি উপস্থিত থাকতে পারি, আমি খুবই আনন্দিত। এবং আমি চাই এই বই, এই ছিন্নপাতার সাজাই তরুণী, এটা যাতে বহু প্রচারিত হয়, প্রসার ঘটে, সেটা অনেক অভিনন্দন রবীন্দ্রকে। মানে যেটা না বললেই নয়, আমাদের শঙ্করদার কথা, শঙ্করলাল ভট্টাচার্য, কেন এটা আমি শেষে বললাম, কারণ অনেকেই এটা মানে ভাবতেই পারেন যে শঙ্করদার পরিচয় তো ওইভাবে দেওয়া যায় না সূর্যের মতো। তো ইন্দ্রাণীদি বই লিখেছেন, শঙ্করদার ঘরের মানুষ, এটা তো লেখা স্বাভাবিক।
আসলে বিষয়টা তা নয়, কিন্তু ইন্দ্রাণীদি এত গুণে গুণান্বিত। আমি শঙ্করদার সঙ্গে বহু বছর চাকরি করেছি একসঙ্গে, শঙ্করদার পাশে বসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। সেই সুবাদে আমি ইন্দ্রাণীদির পরোক্ষভাবে অনেক কিছু জেনেছি। ইন্দ্রাণীদি খুব ভালো রান্না করতে পারে, অসম্ভব ভালো রাঁধুনি। ইন্দ্রাণীদি একজন দক্ষ বিউটিশিয়ান। মানে একটা সময় আমরা বলতাম যে ইন্দ্রাণীদির বয়স কিছু তো কমে না, মানে বাড়ে না, সরি, কমেই যায়। তো এই যে রসায়নটা, এই রসায়নটা যেমন একটা দিকে ঠিক, তেমন শঙ্করদা, যে এই যে শঙ্করদার এত প্রভাব চারদিকে, সাংবাদিক, লেখক, সারা বিশ্ব জুড়ে শঙ্করদা, এই শঙ্করদার আসল শক্তি কিন্তু ইন্দ্রাণী বলে। এইটা কিন্তু বলতেই হবে, শঙ্করদা যাই বলুন না কেন, পরে হয়তো বকুনি দেবেন, কিন্তু দিলেও ঠিক যে এটা কিন্তু ঠিক। হ্যাঁ, কারণ আমি দীর্ঘ 14-15 বছর শঙ্করদার পাশে থেকে আমি এটুকু বুঝেছি যে ইন্দ্রাণী বৌদি কিন্তু অনেকটাই শঙ্করদার, মানে বেটার হাফ বলে হবে না শুধু, এটা কিন্তু পুরোটা অনেকটাই, নাহলে শঙ্করদা কিন্তু শঙ্করদা নন। তো আমি দু একটা কথা একটু সবার কাছে শুনে নেবো আজকে এই সুন্দর মুহূর্ততে। আসলে কিছুই না, আগেই বললাম যে আমাদের আন্তরিকতা আছে, আমাদের একটু অনাড়ম্বর এই আয়োজন, কিন্তু এত ক্যামেরা, এত কিছু, এগুলোই তো থেকে যায়। তো আমি শ্রেয়াশিসদাকে একটু বলতে বলি প্রথম, একটু সোজা কি এটা? আমি ছাড়ছি না, তোমার পিছনেই আছি। না, আমি আর খুলে দেখিনি, আমি কথা শুনছিলাম। হ্যাঁ, আর খুলিনি। আরে আমার কি বলে, কালকে থেকে না রেস্টটা ঠিক করে হয়নি, আরো ঘুমাতে হবে। কোন ডিউটি? আমার একটাই ডিউটি এখন, দুপুরের শিফটটা 1 ঘন্টা পিছিয়ে গেছে, 3:30 থেকে হয়ে গেছে। কালকে অফিস যাবো না, কালকে হ্যাঁ, সপ্তাহে 2 দিন যেতে হয়। তাও এতদিন তো বাড়িতে ছিলাম, যাইনি অফিস, অনেক দিন অফিস যাইনি। তার আগে ঠান্ডা অনেক পড়েছিল, তাই যাইনি। তোর ওখানে যাওয়ার কথা, অফিস যাওয়ার কথা। হ্যাঁ, আমার তুই ইয়ে করিস না, অনলাইন করিস না? হ্যাঁ, পুরোপুরি অনলাইন। আশায় থাকি রবীন্দ্র সঙ্গীতের আসলে হয়তো রাতে নাচকে ডাকছে, গানটা শোনানো, কারোর গলায় শুনে মনটা খারাপ হয়ে যায়। আর তারপরে 72 সালে একদিন আমি তখন মিউজিক রিভিউ করি, তো একটা বাড়িতে গেছি, হাজরাতে একটা বাড়ি আছে, বিরাট ইমারত, সেখানে দোতলাতে খরাস পেতে গান হয়। আমাকে সাগরদা বললেন এখানে বড় বড় গাইয়েরা আসে, তুমি একটু রিভিউ করে দাও। তো গেলাম, তো রবীন্দ্র সঙ্গীতের আসর হচ্ছে, তো রবীন্দ্র সঙ্গীতের আসর হচ্ছে, বলতে একজন মধ্যবয়সী মানুষ, ছোট্টখাটো মানুষ, মধ্যবয়সী, তিনি ধরে ফেললেন নিজেই, দুঃখ রাতে কিনা আসতে যায়। কি সুন্দর গাইলেন। আমি তখন যখন প্রোগ্রাম হয়ে গেছে, ওই গালিচার উপর দিয়ে হামাগুড়ি দিয়ে গিয়ে ওর পাশে গিয়ে বসে বললাম, আচ্ছা এই গানটা আমি আজ প্রথম শুনলাম, কি ভালো লাগছে, মানে লোকের গলায় এত সুন্দর গান। এটা বললেন যে আপনি রেকর্ড করেছেন? বললেন না, রেকর্ড করিনি, ভালো কথা বলেছেন, তো আমি এটা রেকর্ড করব। আমিও কোথাও পাইনি, সরকারি বা শান্তিনিকেতনে যা শিখেছি, সেই মানুষটা হচ্ছে সুবিনয় রায়। আমার বিয়ের পরে ওর যখন প্রতি ক্যাসেট হচ্ছে, তখন ও আমাকে বললো, আমি ওকে কোনো এই গান রাখো এসব কোনো প্ল্যান দিইনি, ও নিজের মতো সিলেকশন করলো। আমি শুধু একটা কথা বলেছিলাম যে তুমি নিজের মতন করে যা সিলেকশন করতে সব করো, শুধু একটা গান লেখো, আর যদি না, আমি বললাম এটা তুমি বিনয়দার কাছে শিখে নিই, তোমার মাস্টার শিখে নিয়ে এটা করো। তোমরা কী গান? আমি বললাম রাতে দিন। ও মা ওর সঙ্গে বললো আমাকে, এই গানটা আমি জানি, আমাকে শিখতে হবে না।
আমি রাখবই গান, রেখেও ছিল। ওই কালেকশনের সবচেয়ে ভালো গান এটা। তো সেদিন থেকে আমার একটা আলাদা শ্রদ্ধা তৈরি হয়ে গেল যে তোমার মনের মতন গান যে শিল্পীরা গান, তারা কিন্তু তোমার মনে আরও বড় জায়গা অধিকার করে। যেমন হেমন্ত দা বা জজ দা বা কণিকা দি, সুচিত্রা দি, রাজেশ্বরী দত্ত, এরা আমার প্রাণের গানগুলো গায়। আমি রবীন্দ্রসঙ্গীত শুনি গীতবিতান খুলে, কারণ তাতে ইন্টারপ্রিটেশন অফ দ্য পোয়েম এসে যায়। মানে কি সুর উনি ভেবেছেন। এবং রবীন্দ্রনাথ তোমরা সবাই জানো, উনি তো আগে ওনার কথা আসতো, সুর পরে আসতো, যার জন্য রাত্রিরা ডাকতেন এই দিনু, এই উমা, ওরা এসে ওরা স্বরলিপি করতো, সুর কথা ওনার আগে আসতো। কিন্তু এই কথাগুলো, যার জন্য আমি এবার এই কদিন আগে শান্তিনিকেতনে সঙ্গীত ভবনে একটা বক্তৃতা দিতে গিয়েছিলাম। আমার বিষয় ছিল কবির গানের কবিতা, হ্যাঁ, অর্থাৎ গানের মধ্যে যে কবিতা রয়েছে সেগুলো আলটিমেটলি ইজ মোর পাওয়ারফুল দেন ওনার স্ট্রেট কবিতা জুড়ে। ওনার গানের মধ্যে যে কবিতা ছড়িয়ে আছে তার কোনো তুলনাই হয় না। তো আমি ওই রকম খুলে খুলে, আর ও সুবিনাদার কাছে শিখতো, অনুষ্ঠানে যেত, আমিও রিভিউ করতে যেতাম বা ওর গানের যেতাম, সুবিনাদার যেতাম, হেমন্ত দা, তারপর জজ দা, তারপর সুচিত্রা দি, কণিকা দি, রাজেশ্বরী দত্ত, এদের সঙ্গে পরিচয় হয়ে ঘনিষ্ঠতা হয়েছিল। আর এদের গান শুনতে শুনতে একবার মনে হয়েছিল যে, সত্যি মনে হয়েছিল যে রবীন্দ্রনাথের গানে যে কবিতা আছে তাই নিয়ে আরও ভাবতে হবে। সেই ভাবনার একটা ফসল খাই। ওকেও বলেছি, ওকেও বারবার বলি যে গানই গাও তার মধ্যে কথাগুলো আগে ভেবে নাও। এই ভাবনার মধ্যে, এই কথার ভাবনার মধ্যে কি সুন্দর লাগানো হয়েছে। তো আর ওর আর একটা ভালো গুণের কথা বলে শেষ করবো, খুব ভালো রান্না করে। আর আমি একটু পেটুক মানুষ, তো আমাকে খাইয়েও খুব তৃপ্তি। রোজ এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি। আমার জন্য ভাত করে না, আমার জন্য পোলাও করে। এইগুলো খাই আর কি। আর স্ত্রীর প্রশংসা করা বোধহয় ঈশ্বরের প্রশংসার পরে আসে। তার কারণ হচ্ছে ঈশ্বরের কাছে আমরা সব পাই, সব কিছু পাই বা চাই, স্ত্রীর কাছে না পেয়েও না এর থেকে বড় আর কিছু হয় না, এর থেকে বড় কমপ্লিমেন্ট। দিদির মতো আপনারা জানেন তো, মানে লোকে তিনটে কারণে আসে, ভয়, ভক্তি আর ভালোবাসা। আর ইন্দ্রাণীদির জন্য তিনটেই একেবারে সমানভাবে প্রযুক্ত, ভয়, ভক্তি এবং ভালোবাসা। আমাদের নিউজ রুমে অনেকদিন একসঙ্গে কেটেছে, আমরা খুব বদমাইশ ছিলাম, আমি রাজীব। যাই হোক, ইন্দ্রাণীদির বকুনি প্রচুর খেয়েছি। কিন্তু একটা কথা আপনারা জেনে রাখুন, ইন্দ্রাণীদি যা করেছেন পৃথিবীতে কোথাও কেউ কিছু করতে পারেননি। 49 বছর একটা টেলিভিশন চ্যানেলে নিউজ করেছেন, করে স্বেচ্ছায় অবসর নিয়েছেন, এখনো পড়তে পারেন। এবং আমার ধারণা বৃষ্টির দিন কারফিউ হলে আবার দূরদর্শনের গাড়ি ইন্দ্রাণীদির বাড়ির সামনে দাঁড়িয়ে দেওয়াটা, স্বেচ্ছা ছেড়ে দেওয়া, সেটা বড় কথা। 49 বছর, এটা গিনিস বুক অফ রেকর্ডে বেরোবার কথা। 49 বছর একজন লোক খবর পড়েছে, তার চেহারা, তার গলা, তার প্রযুক্তি পাল্টেছে, তার অত কিছু পাল্টেছে, কিন্তু উনি একরকম। গান সত্যি ইন্দ্রাণীদি খুব ভালো গান করেন। আমরা বার্তা বিভাগের সংবাদ পক্ষে অনেকবার অনুরোধ করেছি, ইন্দ্রাণীদি আমাদের গান করেছেন। এবং ইন্দ্রাণীদি একদম দিদির মতো, মানে যেরকমভাবে তার বকার একটা অধিকার সহজাত, সেটা ইন্দ্রাণীদি নিজে অধিকার বোধটা তৈরি করে নিয়েছেন। ফলে ইন্দ্রাণীদি বকলে আমরা শুনি, ইন্দ্রাণীদির বকুনি খাওয়ার ভয়ে কিছু কাজ করি না। তো ইন্দ্রাণীদি যে বসে এটা লিপিবদ্ধ করতে পেরেছেন, সেটা আমাদের খুব ভালো লাগছে। বিরাট গানের জীবন, খবরের জীবন, শান্তিনিকেতন, শঙ্করদার সঙ্গে আলাপ, শঙ্করদার সঙ্গে ইন্দ্রাণীদির পরিবারও খুব বিখ্যাত পরিবার। তার পরিবারকেও সবাই, মানে শঙ্করদা ইন্দ্রাণীদির পরিবার নয়, ইন্দ্রাণীদির বাপের বাড়ির পরিবারকেও সবাই চেনে। আর উনি বলছিলেন যে শঙ্করদার পাশে থাকেন। শঙ্করদা যখন লেখেন এতটা, মানে লেখার ভেতরে ঢুকে যান। যখন সিগারেট খেতেন তখন ইন্দ্রাণীদি কিন্তু পাড়ার দোকান থেকে সিগারেট কিনে নিয়ে নিউজ পড়ে বাড়ি ঢুকতেন। ভাবতো ইন্দ্রাণীদি হয়তো সিগারেট খান। যাই হোক,
এই বয়সে ইন্দ্রাণীদি এবং শঙ্করদা দুজনকে আলাদা করা যায় না। এত প্রাণোচ্ছল, এত কর্মতৎপর, এত সৃষ্টিশীল, এত সাংস্কৃতিক বোধ, মানে আজকে বাঙালির সাংস্কৃতিক চেতনার যে মানুষ এর সংখ্যা কিন্তু কমছে। আমরা সত্যি কথা বলছি, কোনো কিছুর প্রয়োজনে জীবনানন্দের বই কোথায় পাবো, এই লেখা কোথায় আছে, ওই লেখা কিসে আছে, কাউকে জিজ্ঞেস করার লোক খুব কম। শঙ্করদা কিন্তু এমন একজন মানুষ যে বুদ্ধিজীবী বাঙালির একজন প্রতিরূপ, আর ইন্দ্রাণীদি তার সহধর্মী, তার সঙ্গে আছেন এবং নিজে তার গান, তার সব কিছু নিয়ে তার শিল্পচর্চা। ইন্দ্রাণীদি আরেকটা কাজ খুব ভালো করতে পারতেন, মানে আমার মতো চেহারার লোককে যদি খুব সুন্দর করে সাজিয়ে দিতে হয়, রূপসজ্জাটাও ইন্দ্রাণীদি খুব ভালো করেন। আর অনেক কিছু বলছি না, আর কি পারেন। ধন্যবাদ।